গবেষকের সাথে, যিনি যিনি বাংলাদেশের ফরেন পলিসি নিয়ে কাজ করেছেন, পররাষ্ট্রনীতি নিয়ে যিনি তার পিএইচডি গবেষণা করেছেন, যার পিএইচডি গবেষণার শিরোনাম ছিল দ্য চেঞ্জিং প্যাটার্ন অফ বাংলাদেশ ফরেন পলিসি, এ কম্পারেটিভ স্টাডি অফ দ্য মুজিব অ্যান্ড জিয়া রেজিমস। তো আপনারা জানেন যে বাংলাদেশের পররাষ্ট্র নীতির বিষয়টি আলোচনায় আছে এই মুহূর্তে, বিশেষ করে মিয়ানমারে যখন বাংলাদেশের বর্ডারে উত্তেজনা তৈরি করছে, উস্কানি দিচ্ছে, তখন বাংলাদেশের যে নিশ্চয়তা, পাশাপাশি ভারতের সীমান্তে বাংলাদেশের যে অসহায় অবস্থা, সবকিছু মিলিয়ে বাংলাদেশের ফরেন পলিসিতে একটি পরিবর্তন আনা উচিত, বা বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি, এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তো এই বিষয়টি নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন ডক্টর জগলুল হায়দার, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন, যাকে জোরপূর্বক চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন মামলা ঠুকেছেন হাইকোর্টে তার চাকরি ফিরে পাওয়ার জন্য। বর্তমান সময়ে তিনি অবস্থান করছেন কানাডায়, একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে তিনি কাজ করছেন। ডক্টর জগলুল হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর কনক স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আজকে আপনাকে একই সাথে আপনার দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠান যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো ডক্টর হায়দার, এই যে আপনার যে বই চেঞ্জিং প্যাটার্ন অফ বাংলাদেশ ফরেন পলিসি, আ কম্পারেটিভ স্টাডি অফ মুজিব অ্যান্ড জিয়া রেজিমস, এই বইটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। এটি কি দর্শকদের জন্য, কি পাঠকদের কিনতে চান, এটি নিশ্চয়ই মার্কেট থেকে কিনতে পারবেন? জি, বইটি 2006 সালে বেরিয়েছে, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বের করেছে। এটা অন্যান্য এডিশন বিদেশ থেকেও বেরিয়েছে, অনলাইন এডিশন বের হয়েছে বিদেশ থেকে। আর বইটি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপিয়ান বিভিন্ন দেশে আছে। আমেরিকান লাইব্রেরি অফ কংগ্রেস, হার্ভার্ড, এমআইটি, ইয়েল, অক্সফোর্ড সব ইউনিভার্সিটি লাইব্রেরিতে আমি দেখেছি বইটি আছে। দর্শকরা যদি ইচ্ছা করেন লাইব্রেরি থেকে বিদেশি দর্শকরা, বিদেশি পাঠকরা ইন্টার লাইব্রেরি লোনের মাধ্যমে বইটি সংগ্রহ করতে পারেন। আর দেশি পাঠকরা বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে আমি আছে কিনা আমি জানি না, তবে আমি জানি বুয়েট লাইব্রেরিতে আছে, শাহজালাল লাইব্রেরিতে আছে, অন্যান্য লাইব্রেরিগুলো, বিশ্ববিদ্যালয় লাইব্রেরিগুলোতে আছে। এই যদি কোনো অনলাইন যদি কোনো লিংক থাকে বইটি সংগ্রহ করার, আপনি আমাকে দেবেন, আমি দর্শকদের জন্য এটি। বইটি আমার কাছে হার্ড কপি আছে, এটা আসলে হার্ড কপি আছে, ডিজিটাল কপি ইউপিএল এর সাথে যোগাযোগ করলে ওরা হয়তো দিতে পারবে। আচ্ছা, তো আপনার এই যে গবেষণা, সেই গবেষণাটির নিয়ে আমরা প্রথমে একটু জানতে চাই। এই যে আপনি মুজিব এবং জিয়া রেজিমের একটি কম্পারেটিভ আলোচনা করেছেন, আপনার এটা তো আপনার পিএইচডি থিসিস। জি জি। তো এটি নিয়ে আমরা একটু জানতে চাই, এবং পরবর্তীতে আমরা নিশ্চয়ই জানতে চাইবো যে বর্তমানে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি, সেটিকে আপনি কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করেন। ডক্টর জগলুল হায়দার, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই আপনার বই সম্পর্কে, গবেষণা সম্পর্কে। আপনাকে ধন্যবাদ। আসলে আমার বইটির শিরোনাম পাঠকরা আগে শুনেছেন। শিরোনাম হচ্ছে দ্য চেঞ্জিং প্যাটার্ন অফ বাংলাদেশ ফরেন পলিসি, এ কম্পারেটিভ স্টাডি অফ দ্য মুজিব অ্যান্ড জিয়া রেজিমস, দ্যাট ইজ দ্য ফার্স্ট ডিকেড অফ বাংলাদেশ ফরেন পলিসি। বাংলাদেশ পররাষ্ট্রনীতির প্রথম এক দশক নিয়ে আমি কাজ করেছি। আর এটি হচ্ছে প্রথম কোন বই যেটি কম্পারেটিভ ফরেন, বাংলাদেশের কম্পারেটিভ ফরেন পলিসির উপর একমাত্র বই আমি বলবো। আমার জানা মতো কম্পারেটিভ ফরেন পলিসির উপর আর কোনো কাজ হয়নি। তো ওই দিক থেকে আমি মনে করি পাঠকরা বইটি থেকে একটা কম্প্যারিজন খুঁজে পাবেন বাংলাদেশের দুটো ডমিনেন্ট রেজিমের, মুজিব রেজিম এবং জিয়া রেজিম, এই দুটো রেজিমের উপর বেস করে বাংলাদেশের আজ পর্যন্ত পরবর্তী পররাষ্ট্রনীতি সেটি প্রণীত হয়েছে এবং পররাষ্ট্রনীতি ক্রিয়াশীল। যেমন বিএনপি যখন ক্ষমতায় ছিল, মোরলেস বিএনপি জিয়া ইনিশিয়েটেড ফরেন পলিসির উপর নির্ভর করেছে, এবং একইভাবে আওয়ামী লীগ মুজিব অনুষ্ঠিত নীতিকে এখনো ফলো করছে। এই দিক থেকে চিন্তা করলে আমার বইটি এখনো অত্যন্ত রেলেভেন্ট। এটা হচ্ছে বেসিক বই যেটার উপর বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিনির্মাণ করা হয়েছে। যাই হোক, তো বইতে আলোচনার প্রারম্ভে আমি বইটির অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে একটু বলতে চাই। সেই বইটা, আমার বইয়ের মূল অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি শেখ মুজিবুর রহমানের শাসন আমলে মূলত এটা ছিল
ইন্দো সোভিয়েত সেন্ট্রিক, ভারত এবং সোভিয়েত ইউনিয়ন কেন্দ্রিক, এবং অন্যদিকে জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল যুক্তরাষ্ট্র, চায়না এবং মুসলিম বিশ্ব কেন্দ্রিক। এই যে পররাষ্ট্রনীতির বেসিক পরিবর্তনটা হয়েছে ওখানে, মুজিব ফরেন পলিসির যে মূল নীতি ছিল, যেটা মুজিব সরকার যেটা দাবি করেছিল যে মুক্তিযুদ্ধের ফিলসফি, ওইটা ছিল তার গাইডিং প্রিন্সিপাল, যেমন ডেমোক্রেসি, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, এটার উপর বেস করে মুজিবের ফরেন পলিসি প্রণীত হয়েছে। এবং অন্যদিকে জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি সেটি বিনির্মিত হয়েছে সেকুলারিজমের পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক, এবং ইন্দো সোভিয়েত অরবিট থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে তিনি ট্রান্সফর্ম করেছে ইউএস, চায়না এবং মুসলিম ওয়ার্ল্ড ট্রায়াঙ্গেলের দিকে। ফলশ্রুতিতে এই যে বেসিক পার্থক্য হচ্ছে মুজিব এবং জিয়ার ফরেন পলিসির ভিতরে, একটি হচ্ছে ইন্দো সোভিয়েত কেন্দ্রিকতা, আর একটি হচ্ছে বাংলাদেশ ইউএস এন্ড ইসলামিক ওয়ার্ল্ড কেন্দ্রিকতা। এই দুই কেন্দ্রের উপর নির্ভর করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণীত হয়েছে। এবং বর্তমানে শেখ হাসিনার যে পররাষ্ট্রনীতি সেটিও মূলত সেই ইন্দোসেন্ট্রিক, মোরলেস ইন্দোসেন্ট্রিক, এখানে নতুনভাবে যুক্ত হয়েছে বাংলাদেশ, সাইনো বাংলাদেশ রিলেশনশিপ, এটা ইমপ্রুভ ভাষা আমরা লক্ষ্য করছি, যেটা ৭২ থেকে ৭৫ সালের মুজিব রেজিমে ছিল না। সো মোরলেস শেখ হাসিনার পররাষ্ট্রনীতিও বাই এন্ড লার্জ ইন্দোসেন্ট্রিক বা ভারত কেন্দ্রিক। এর অতিরিক্ত মাত্রা যুক্ত হয়েছে যেটা চায়না ফ্যাক্টর, যে শেখ হাসিনার সাথে বর্তমানে জিয়াউর রহমান ইনিশিয়েটেড যে বাংলাদেশ চায়না রিলেশনশিপ ছিল সেটাকে কিছুটা এক্সপ্যান্ড করে হাসিনা সরকার বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ভারত এবং চায়নার উপর ভর করছেন, যেটা ভারত এবং চায়না কেন্দ্রিকতা লক্ষণীয় এখনকার পররাষ্ট্রনীতি। তো যাই হোক, যেটা বলছিলাম যে বাংলাদেশ ভারত সম্পর্ক বিনির্মিত হয়েছিল 1972 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে। ভারতের সাথে আমাদের একটা হিস্টোরিক্যাল একটা এক্সপিরিয়েন্স, তো ভারতের সাথে আমাদের ইউনিয়ন, উই হ্যাড এ গ্রেটার ইন্ডিয়ান ইউনিয়ন, একটা ভারতের সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল। আর ভৌগোলিক ভাবে আমাদের তিন দিকে ভারত, আমাদের ওয়েস্টে, নর্থ ইস্ট অ্যান্ড নর্থ, তিন দিকে ভারত। এই দিক থেকে ভৌগোলিক ভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে ভারত ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর স্ট্র্যাটেজিক্যালি বা কৌশলগত ভাবে বাংলাদেশের যে অবস্থান সেটা ভারতের নিরাপত্তা বলয়ের ভিতরেই, সুতরাং ওই দিক থেকেও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সবকিছু দিক বিবেচনা করে 1972 থেকে 75 সাল পর্যন্ত মুজিব সরকারের যে পররাষ্ট্রনীতি ছিল সেটা ছিল অনেকটা ভারত কেন্দ্রিক। কারণ মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে শুধু অর্থ এবং সামরিক এবং আর্থিক ভাবে সহায়তা করেনি, বরং প্রায় 1 কোটি রিফিউজিকে ভারতে আশ্রয় দিয়েছিল। এটা হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন নয়, শুধু একমাত্র হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন নয়, হিউম্যানিটেরিয়ান কনসিডারেশনের পাশাপাশি এখানে ভারতের যে কৌশলগত স্বার্থ ছিল সেটা ছিল এই ধরনের, যে যদি বাংলাদেশকে স্বাধীন করে দেয়া যায়, তৎকালীন পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করে দেয়া যায়, তাহলে পাকিস্তান একদিকে দুর্বল পাকিস্তান হবে, অন্যদিকে একটা দুর্বল বন্ধু রাষ্ট্র বাংলাদেশ হবে। এবং এই যে আমাদের সীমান্তে, তৎকালীন পাকিস্তানের সীমান্তে, ইস্ট পাকিস্তান সীমান্তে ওদের হাজার হাজার সৈন্য সব সময় রিজার্ভ ফোর্স রাখতে হতো পাকিস্তানকে কন্টেইন করবার জন্য। এই অতিরিক্ত খরচটা ওনাদের লাগছে না। অ্যাপার্ট ফ্রম দিস, ওনারা মনে করেছে যদি বাংলাদেশ স্বাধীন হয় তাহলে অর্থনৈতিকভাবে ভারত লাভবান হবে, বাংলাদেশ হবে ভারতের একটি বর্ধিত বাজার। এবং সেটি আমরা দেখছি স্বাধীনতা উত্তরকালে এবং বর্তমানেও একই অবস্থা। বর্তমানে অবস্থা আরো ব্যাপক। বাংলাদেশ ইজ এন এক্সপ্যান্ডেড মার্কেট অফ ইন্ডিয়া। আর এখন তো আরো অনেক সমস্ত সুযোগ সুবিধা মিলে আমাদের ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, কানেক্টিভিটি সবকিছু মিলে ভারত এখন বাংলাদেশ ভারত সম্পর্ক অনেকটা একাকার। বলা যায় যে এটা একটা ইন্ডিয়ান এক্সপ্যান্ডেড ইকোনমিক মার্কেট। আমরা যদি ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে দিকে তাকাই তাহলে দেখবো আমরা ভারতে আমরা এক্সপোর্ট করি মাত্র 2 বিলিয়ন, আর ভারত এক্সপোর্ট করে $14 বিলিয়ন মতো। এখানে $12 বিলিয়ন যে পার্থক্য,
এটা সত্য কথা যে আমাদের ঘাটতি আছে, আমাদের এক্সপোর্ট করার মতো অনেক প্রোডাক্ট হয়তো বা নাই, কিন্তু যেসব প্রোডাক্ট আছে সেসব ক্ষেত্রেও টেরিফ, প্যারা টেরিফ, নন টেরিফ, এই যে স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন, এই অনেকগুলো বাধা এখানে রয়েছে। ফলশ্রুতিতে বাংলাদেশ ইচ্ছা করলেও আমাদের এক্সপোর্ট আমাদের প্রত্যাশিত পর্যায়ে আমরা পৌঁছতে পারি না। এই হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্কের প্রাথমিক ব্যবস্থা। এর পরবর্তীকালে আমরা দেখি বাংলাদেশ ভারত স্বাধীনতার পরে ভারতের সাথে আমাদের বেশ কিছু ইস্যু তৈরি হয়, যেমন গ্যাঞ্জেস ওয়াটার ডিসপিউট একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল, যেমন ভারতের 1,50,000 ভারতীয় বাহিনীকে ভারতে ফেরত দেওয়া, যেটা স্বাধীনতার পরে বাংলাদেশে প্রবেশ করেছিল। এই সবকিছু মিলে আমাদের সাথে 1975 সালে দেখা যায় যে মুজিব আমলে ভারতের সাথে আমাদের একটা অন্তর্বর্তীকালীন গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি হয়েছিল 1975 সালে, মাত্র 41 দিনের জন্য, এবং সেখানে বাংলাদেশ অনেকটা 49,000 কিউসেকের মতো পানি পেয়েছিল 41 দিনের জন্য। 41 দিন পরে ভারত আসলে ওই চুক্তিটা করেছিল তাদের ফারাক্কার যে ফিডার ক্যানেল চালু করবার জন্য, যে ওটা ফারাক্কা ফিডার ক্যানেলটা টেস্ট করে দেখবার জন্য। কিন্তু 41 দিন পরে ভারত ইউনিলেট একতরফা ভাবে সমস্ত পানি প্রত্যাহার করে নেয়, এবং দীর্ঘদিন ধরে আমাদের কোনো পানি ছিল, এবং এমন অবস্থা হয়েছিল যে বাংলাদেশ অনেকটা শুকিয়ে গিয়েছিল। 1976 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে আমরা দেখেছি ফারাক্কা লং মার্চ হতে, এবং মিসেস গান্ধীকে উনি পার্সোনালি চিঠি লিখেছে যে ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার জন্য। মিসেস গান্ধী উত্তরে বলেছিল যে এটা $1 বিলিয়ন অলমোস্ট এটা প্রজেক্ট, এই প্রজেক্ট $7 বিলিয়ন একটা প্রজেক্ট ছিল, এটা এই প্রজেক্টকে সরানো যাবে, কোনো অবস্থায় বন্ধ করা যাবে না। এর ফলশ্রুতিতে এই অবস্থার প্রেক্ষিতে 1975 সালে যখন পট পরিবর্তন হয়, পট পরিবর্তনের পরে জিয়াউর রহমান বিভিন্ন কাউন্টার মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হলে জিয়াউর রহমান ক্ষমতাসীন হন 1977 সালের দিকে, এবং ওই সময় মোরারজি দেশাই, ভারতের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়, মোরারজি দেশাই ক্ষমতায় আসে, এবং বাংলাদেশ পানির সমস্যাটি ওই সময় ওআইসিতে নিয়ে যায়, কমনওয়েলথ কনফারেন্সে নিয়ে যায়, এবং ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে নিয়ে যায়, এবং ফলশ্রুতিতে ভারতের উপর এক ধরনের চাপ তৈরি হয়, পানির সমস্যার সমাধান করতে। প্লাস মোরারজি দেশের যে জনতা পার্টি ক্ষমতা আসলো, জনতা পার্টি অনেকটা ইন্দিরার মতো হার্ডলাইনার ছিল না, উনি অনেকটা রেশনাল লিবারেল ছিলেন। ফলশ্রুতিতে 1977 সালে জিয়া এবং মোরারজি দেশের মধ্যে একটি 5 বছর মেয়াদী পানি চুক্তি হয়, যেখানে বাংলাদেশ 35,000 কিউসেক পানি পেয়েছিল উইথ এ গ্যারান্টি ক্লজ। দ্যাট মিনস নো ম্যাটার হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার দ্য ফারাক্কা পয়েন্ট, বাংলাদেশ উইল গেট 35,000 কিউসেক্স অফ ওয়াটার। এটা হচ্ছে গ্যারান্টি ক্লজ। এখানে ছিল বাংলাদেশের ভিক্টরি, এখানে ছিল জিয়াউর রহমানের সফলতা। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা উত্তর কালে আমাদের বাংলাদেশ ভারত সম্পর্কে দেখলে আরেকটি ইস্যু দেখা যায়, সেটা হচ্ছে ওই সময় ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল মুজিবের আমলে 25 years of Treaty of Peace, Friendship and Cooperation, ইন্দিরা মুজিব চুক্তি। ওই চুক্তির অনুচ্ছেদ 9 এবং 10 ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত অপমানকর, যে বাংলাদেশ যদি অন্য কোনো ভারতের বাইরে অন্য কোনো দেশের সাথে কোনো সামরিক বা অন্য কোনো চুক্তি করতে চায় তাহলে ভারতকে আগে জানাতে হবে, ভারতের অনুমোদন লাগবে। একইভাবে করেছিল যে ভারত যদি করে ভারতের বাংলাদেশের অনুমতি লাগবে, কিন্তু বাস্তবতা হচ্ছে তাই এমন যে ভারতের মতো দেশ যে কোনো সামরিক চুক্তি করার ক্ষেত্রে বাংলাদেশের অনুমতি কি আদৌ প্রয়োজন আছে? এবারে করে অসম্ভব। এটা হচ্ছে জাস্ট একটা ফর্মালিটির জন্য ভারত এই চুক্তিটি এইভাবে করেছিল, এবং ওইটা তৎকালীন মুজিব আমলেই আমরা যদি ওই সময়কার পত্রপত্রিকাগুলো দেখি যে ব্যাপক সমালোচনা হয়েছিল, এবং ওইটাকে অনেকে বলছিল এটাকে দাসত্বের চুক্তি। তো যাই হোক, বর্তমানে ওই চুক্তির কার্যকর নেই। এখন আমরা ওইটা না থাকলেও আমাদের সাথে বর্তমানে অন্যান্য চুক্তি আছে, যার মাধ্যমে আমরা ভারতকে পুরো বাংলাদেশই আমরা তাদের জন্য অবমুক্ত করে দিয়েছি। এই বর্তমান সরকারের সাথে ভারতের যে সম্পর্ক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই বলেছেন যে ভারতকে যা দিয়েছি ভারত তা কখনো ভুলতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা ভারতের কাছ থেকে আমরা কি পেলাম? আমরা আমাদের গঙ্গা চুক্তি হয়েছে 30 বছর মেয়াদী, কিন্তু আমরা যদি দেখি
যে এখন অ্যাপর্শনমেন্ট অফ দ্য গ্যাঞ্জেস ওয়াটার আমরা চুক্তি অনুযায়ী আমাদের কোনো মেয়াদেই আমাদের কোনো 10 দিনের যে পিরিয়ড গুলো আছে যেখানে পানি ভাগাভাগি হয়, কখনোই আমরা আমাদের এডিকুয়েট পানি বা লিস্টেড অ্যামাউন্ট অফ ওয়াটার আমরা উই ডিডন্ট গেট, আমরা ওই পরিমাণ পানি কখনোই পাইনি। তো এটার উপর আমি কাজ করছি, বর্তমানে এটার উপর আমি কাজ করছি। তো দেখা যাক, পরে আমার গবেষণার ফলাফল পরে হয়তো জানাবো। অ্যাপার্ট ফ্রম দিস, ওই সময় বাংলাদেশ ভারতের একটা ইকোনমিক্যালি বাংলাদেশ ভারতের একটা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়। যদিও স্বাধীনতোত্তর বাংলাদেশের প্রথম 6 মাস মোট ফরেন এইডের 67% ভারত থেকে এসেছিল প্রথম 6 মাসে, এবং তৎকালীন সম্ভবত মুজিব আমলের সর্বমোট 55 মিলিয়ন US ডলার, 55 মিলিয়ন রুপিজ আমরা পেয়েছি ভারত থেকে। একই সময় আমরা দেখি যে জিয়াউর রহমানের আমলে জিয়াউর রহমান আমলে অর্থনৈতিক ভাবে আমরা পেয়েছি মাত্র 5 মিলিয়নের মতো, 5 মিলিয়ন রুপির মতো। দ্যাট মিনস জিয়াউর রহমানের শাসনামলে ভারতের সাথে আমাদের সম্পর্ক ব্যাপক পরিবর্তন ঘটেছে, এবং নেগেটিভলি, বিকজ ওই সময় জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে তিনি স্টেট আইডিওলজি, যেখানে আমাদের ছিল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, যেটা ছিল শেখ মুজিবুর রহমানের সোশ্যালিস্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, জিয়াউর রহমান সেখানে সোশ্যালিস্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির পরিবর্তে ফ্রি মার্কেট ইকোনমি, ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি চালু করলেন। উনি US, চায়না এবং মুসলিম ওয়ার্ল্ডের সাথে সুসম্পর্ক স্থাপন করলেন। দেশের অভ্যন্তরে যেটা দেখলাম ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ছিল ফ্রি মার্কেট ইকোনমি, এবং আন্তর্জাতিকভাবে অ্যালাইন্ড উইথ US, চায়না অ্যান্ড দ্য মুসলিম ওয়ার্ল্ড, যার ফলশ্রুতিতে মুসলিম ওয়ার্ল্ডের সাথে ক্রমশ আমাদের সম্পর্ক উন্নতি হতে থাকলো। ওই সময় জিয়াউর রহমানের ডিপ্লোম্যাটিক যে এবিলিটি বা ডিপ্লোম্যাটিক স্কিল, সেটা ছিল অসাধারণ। আমি দেখা যায় জিয়াউর রহমান যখন ক্ষমতা গ্রহণ করার পরে বাংলাদেশ যখন ইউনাইটেড স্টেটসের সাথে র্যাপ্রোচমেন্ট বা সম্পর্ক স্বাভাবিক করবার চেষ্টা করলো, ওই সময়ে বাংলাদেশের অ্যাম্বাসেডার এমআর সিদ্দিককে উনি আমেরিকাতে পাঠালেন, চেষ্টা করলেন আমেরিকান প্রেসিডেন্ট কার্টারের সাথে জিয়াউর রহমান একটি মিটিং করানো যায় কিনা। কিন্তু ওটা যখন সম্ভব হলো না, তো জিয়াউর রহমান ওয়াজ সাচ এ ম্যান অফ গ্রেট আইডিয়া, যে উনি কি করলেন, উনি ওই সময় আপনাদের মনে আছে যে 1977 সালে ওই সময়ে জিয়াউর রহমান ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ক্লেকে বাংলাদেশে ইনভাইট করলেন, এবং বাংলাদেশে গেলেন, বাংলাদেশ তাকে নাগরিকত্ব প্রদান করলেন, এবং ওনার সাথে দ্বিপাক্ষিক ভাবে জিয়াউর রহমানের সাথে একান্ত বৈঠক করলেন মোহাম্মদ আলী ক্লে। এবং মোহাম্মদ আলী আমেরিকাতে ফেরত গিয়ে উনি চিঠি লিখলেন জিমি কার্টারকে, যে ডিয়ার চিঠির ভাষা ছিল এই ধরনের, ডিয়ার মিস্টার প্রেসিডেন্ট, লাস্ট উইক আই ওয়েন্ট টু বাংলাদেশ, আই হ্যাড এ মিটিং উইথ প্রেসিডেন্ট জিয়া, নেক্সট উইক হি ইজ কামিং টু ওয়াশিংটন and I will accompany him to the White House. ঠিক এভাবে যে উনি নেক্সট উইকে আমেরিকা আসছে এবং আমি তাকে ওয়াশিংটন হোয়াইট হাউসে নিয়ে যাব। এরপরে ওনার যখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল ব্রেজেনস্কি, তখন ব্রেজেনস্কি লিখে দিল ওই চিঠিতে যে দিস ইজ দ্য লেটেস্ট প্লয় অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়ার সর্বশেষ কূটনীতি, এবং দিস টাইম আই উইল গিভ হিম ফুল মার্কস, যে এই সময় আমি তাকে পূর্ণ নম্বর দিলাম, এবং প্রেসিডেন্ট কার্টারের সাথে প্রেসিডেন্ট জিয়ার যে একটা মিটিং সেটা হলো। তো এই অবস্থা থেকে আমেরিকার সাথে যে সুসম্পর্ক স্থাপন, এটা শুরু হলো ওই সময় থেকে। এর আগে একটা কথা না বললে নয়, শেখ মুজিবুর আমলে যখন 1973 সালে উনি যখন ইউনাইটেড নেশনসে আসলেন নতুন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে, তখন আমাদের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনকে নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে আসলেন, এবং 73 সালে এটা একটা ট্রেডিশন হচ্ছে যে নতুন কোন স্টেটের হেড অফ দ্য স্টেট আসলে প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্টের সাথে দেখা করা। প্রেসিডেন্ট ফোর্ডের সাথে দেখা করলেন বঙ্গবন্ধু, কিন্তু ডক্টর কামাল বেরিয়ে এসে বললেন যে একটা নতুন দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে যে পরিমাণ সম্মান ও মর্যাদা দেওয়া উচিত হয় সাধারণত আমাদেরকে, আমরা সেই মর্যাদা এবং সম্মান পাইনি। আমি এই তথ্যটি আমি পেয়েছি জিমি কার্টার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে, যখন আমার এই বইটার কাজ করছি, ডক্টর ডিজার্টেশন কাজ করছি, যে কার্টার সেন্টারে আমাকে কাজ করতে হয়েছে।
যে ওখানে এইসব যে ডিক্লাসিফাইড